নমস্কার দর্শকবৃন্দ। আজ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ফর্ম রয়েছে সেটি কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিলি করা শুরু হয়েছে। আগের যে ফর্মটি ছিল সেটি কিন্তু 12 পেজের ছিল এবং আজকের ফর্মটি কিন্তু 13 পেজের। তো এই নতুন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এই ফর্মটি কিন্তু একসাথে দুটো কাজ করছে, একটা অন্নপূর্ণা যোজনার এবং অপরটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের কাজ। তো এক্ষেত্রে আমাদের শুধু যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন তার ডিটেলস দিলেই হবে না, এখানে আমাদের বাকি যে পরিবারের সদস্য রয়েছে তাদেরও কিন্তু ডিটেলস দিতে হবে। প্রথমেই ফর্মটি দেখতে পারবেন যে প্রথমেই বলা রয়েছে ক নাম্বারে পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয়ের ক্ষেত্রে 1 নম্বরে দিয়েছে পরিবারের প্রধানের নাম। তো এই পরিবারের প্রধানের নাম কাকে দেবেন এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারের সবথেকে যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তার নাম দেওয়ার। হতে পারে আপনার বাবা বা দাদু। এবং এই পরিবারের প্রধানের যে নাম রয়েছে সেই নামের বানানটা কিন্তু হবে আধার কার্ডে যে বানান রয়েছে। এখানে হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ফর্মটি বাংলায়, তাহলে আমি বাংলায় ফিল আপ করবো। হ্যাঁ, আপনার ইচ্ছা, তবে ইংলিশে ফিল আপ করাটাই ভালো হবে। তো চেষ্টা করবেন ইংলিশে করার, বাংলায় করলেও কোনো অসুবিধা নেই। তো আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এবং দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো সেটাও আপনি তার যে জন্ম তারিখ রয়েছে সেটা আধার কার্ডে যা থাকবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবারে আধার কার্ডে হয়তো দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদের আধার কার্ডে ডেট দেওয়া থাকে না। ধরুন দেওয়া থাকে যে একেবারে 1960 বা 1950 এরকম। তো এরকম যদি থাকে তাহলে তার সামনে আপনি 1 করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের লিঙ্গ। তো পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি পুরুষ নাকি মহিলা, যেটা হবে আপনার ক্ষেত্রে তাতে টিকচিহ্ন দেবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের আধার নাম্বার। তো যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি দিচ্ছেন তার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। 5 নম্বরে দেখতে পারবেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি কিন্তু রেশন কার্ডের মধ্যে দেওয়া নেই। এটি আমাদের রেশন কার্ডের পোর্টাল থেকে কিন্তু বের করে লিখতে হবে, এবং কিভাবে লিখবেন সেই ভিডিও চ্যানেলে রয়েছে এবং ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সেখানে দেখে দেখে আপনি এই ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি সেটা এখানে লিখে দেবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা। তো আপনার পরিবারে কতজন মানুষ রয়েছে সেই সদস্য সংখ্যা এখানে দেবেন। ধরুন 3 হতে পারে, 4 হতে পারে, যা হবে এখানে শুধু সংখ্যায় লিখবেন। তারপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন ঠিকানা। তো আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা গ্রাম, পোস্ট অফিস, থানা অথবা শহরের ক্ষেত্রে ডিটেলসে লিখবেন, একদম সম্পূর্ণ ঠিকানা এখানে লিখবেন। তারপর যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিতে হবে, এবং এই মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারটা পরিবারের প্রধান যিনি রয়েছেন তার আধার কার্ডে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে দেবেন। এবং 9 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারের সকল সদস্যের ডিটেলস কিন্তু এখানে আমাদের পূরণ করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান। তো এখানে আপনার পরিবারের প্রধান যিনি রয়েছেন তার নাম দেবেন, অর্থাৎ উপরে যার নাম দিয়েছেন সেই নামটা এখানে আরেকবার দেবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো যদি পরিবারের প্রধান অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে সেক্ষেত্রে পাশেই দেখতে পারবেন হ্যাঁ, এখানে টিকচিহ্ন দেবেন। এবং যদি না করে, তিনি পুরুষ হন, সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন 5 বছরের যদি কম হয় পরিবারের সদস্য, সেক্ষেত্রে তার আধার কার্ড নাম্বার সেখানে না লিখতে বলছে, এবং যদি আধার কার্ড থাকে তো নাম্বার দিয়ে দেবেন, না থাকলে না লিখে দেবেন। এরপর 1 নম্বরে আপনার পরিবারের প্রধান ছাড়া বাকি সদস্যের মধ্যে যে কোনো একজনের নাম দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নাম এখানে। তারপর জন্ম তারিখ দেবেন এখানে সেই 1 নম্বর সদস্যের। তারপর লিঙ্গ দেবেন, পুরুষ নাকি মহিলা। তারপর এই প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক সেটা এখানে দেবেন, এবং তার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এবং যদি শিশু হয়, আধার কার্ড নেই বা 5 বছরের কম, সেক্ষেত্রে এখানে না লিখবেন, এবং থাকলে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। একইভাবে দ্বিতীয় সদস্যের নাম দেবেন, জন্ম তারিখ, লিঙ্গ দেবেন, এবং তিনি কি এই যোজনায় আবেদন করছে, হ্যাঁ হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে ফাঁকা রাখবেন। এবং একইভাবে তৃতীয়, তারপর চতুর্থ এবং পঞ্চম সদস্যের নাম এবং ডিটেলস দেবেন, এবং সাথে তিনি কি এই যোজনায় আবেদন করছেন, হ্যাঁ হলে হ্যাঁতে টিক করবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। এবার যদি কারো সদস্য ধরুন 2 জন বা 3 জন হয়, সেক্ষেত্রে 2 জন বা 3 জনেরই ডিটেলস দেবেন, বাকি 4-5 ফাঁকা থাকবে। একইভাবে এবারে আমরা চলে আসলাম 10 নম্বরে। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস রয়েছে সেটা দিতে হবে, এবং কোন অ্যাকাউন্ট দেবেন যে অ্যাকাউন্টটি সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো প্রথমেই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান, তার এখানে ব্যাংক নাম দেবেন, কোন ব্যাংকে অ্যাকাউন্ট। তারপর দ্বিতীয় নম্বরে অ্যাকাউন্ট নাম্বার, এবং তৃতীয় নম্বরে আইএফএসসি কোড। একইভাবে সদস্য 1 যে সদস্যের নাম দিয়েছেন আপনি 1 নম্বরে, তার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে ব্যাংকের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে আইএফএসসি কোড। একইভাবে সমস্ত সদস্যের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেবেন, যেটাতে ডিবিটি লিঙ্ক আছে। কীভাবে চেক করবেন কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সে সম্পর্কে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখানে দেখে দেখে আপনি চেক করে নিতে পারবেন। এবার চলে আসলাম 11 নম্বরে। দেখতে পাচ্ছেন এপিক, অর্থাৎ ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটা দিতে হবে আমাদের। তো প্রথমেই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের যে ভোটার কার্ড নাম্বার সেটা এখানে দেবেন, এবং তার বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন এবং পাশে অংশ নাম্বার দেবেন।
এটা আপনি পাবেন ভোটার লিস্টে, অথবা কিছুদিন আগে ভোট দেওয়ার সময় যে বিএলও বাড়িতে একটা লিস্ট দিয়ে গেছে সেই লিস্টের মধ্যেও কিন্তু আপনি দেখতে পারবেন এই বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। তো সেখানে দেখে দেখে সমস্ত সদস্যের ডিটেলস এখানে পূরণ করবেন। এরপরে 12 নম্বরে যদি আমরা আসি, এখানে বলছে বিভাগ, অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন ইউআর বা অসংরক্ষিত, তারপর ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি। তো এই যে কাস্ট রয়েছে, এই কোন কাস্টের মধ্যে পড়ছেন তার ডিটেলসটা দেবেন, অর্থাৎ আপনার ফ্যামিলি কোন কাস্টে পড়ে, ইউআর, ওবিসি যেটা হবে সেটা দেবেন, বা যিনি আবেদন করছেন তিনি কোন কাস্টে পড়েন সেটা এই যে সামনে যে চেক বক্স এখানে টিক দিয়ে দেবেন। এরপরে খ নম্বরে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের তথ্য দিতে হবে। তো 1 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ না। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে নাতে টিক দেবেন। এবং যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কোন ক্যাটাগরি, এ ওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ নাকি RKSY 1 2 যেটা হবে তার সামনে চেক বক্সে টিক দেবেন। এবার 3 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। তো আপনি কি রেশন নিচ্ছেন নাকি নিচ্ছেন না, যদি নিয়ে থাকেন হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। এরপরে চলে আসলো গ নম্বর সম্পদ। তো এবারে বাড়ির ধরন বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি 3টির বেশি পাকা ঘর থাকে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে নাতে টিক দেবেন। একই সাথে 2 নম্বরে দেখতে পাচ্ছেন পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ জমির ডিটেলস দিতে হবে। তো আপনার পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের কি জমি আছে তাদের নামে, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দেবেন, জমি না থাকলে নাতে টিক দেবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন জমির কিন্তু রেজিস্ট্রেশনের যে নথি রয়েছে বা মিউটেশনের কপি বা যে খতিয়ান বা রেকর্ড কপি সেটা কিন্তু দিতে হবে। এবং 3 নম্বরে আসলে দেখতে পারবেন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে। তো আপনার পরিবারে যতজন সদস্য আছে সবার নামে কতটুকু জমি আছে সেটা শতকে লিখবেন, বিঘা লিখলে কিন্তু হবে না। এবং সাথে জমি রেজিস্ট্রির যে নথি রয়েছে সেটা কিন্তু দিতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন যানবাহন। তো আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। তো আপনার ফ্যামিলিতেই যদি 4 চাকার গাড়ি থাকে অবাণিজ্যিক সেটা, তাহলে হ্যাঁতে টিক দেবেন এবং না থাকলে নাতে টিক দেবেন। অর্থাৎ পার্সোনাল কার যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ, আর না হলে না। এবার যদি হ্যাঁ হয় আপনার গাড়ি থাকে পার্সোনাল কার, সেক্ষেত্রে গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে কয়টা গাড়ি আছে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে লিখতে হবে, গাড়ির নাম্বার। এবং গাড়ি, জিপ বা ট্রাক্টর যদি হয় সেটাও কিন্তু লিখতে হবে। এবং যদি হ্যাঁ হয় তবে সেই গাড়িগুলির এখানে মডেল নাম্বারও দিতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে মডেল নাম্বার দিতে হবে। এরপরে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, হেলথ যে বিমা রয়েছে সেটা যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে নাতে টিক করবেন। যদি হ্যাঁতে টিক করেন আপনার স্বাস্থ্য বিমা থাকে, তো সেটা কী ধরনের, সরকারি নাকি বেসরকারি নাকি অন্য কোনো, তো সেটা কিন্তু দিতে হবে। এবার নিচে আসলে দেখতে পাচ্ছেন যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কি স্বাস্থ্য বিমা আছে, যদি থাকে সেটা সরকারি নাকি বেসরকারি। যদি সরকারি হয় এখানে টিক দেবেন, বেসরকারি হলে এখানে টিক দেবেন। এবং বিমার অঙ্ক, কত টাকার বিমা রয়েছে সেটা, এবং প্রিমিয়ামের বিবরণ, এবং কত করে আপনি বিমাতে প্রিমিয়াম দিচ্ছেন বা কিস্তি জমা করছেন সেটা দিতে হবে। একইভাবে সদস্য 1 2 3 4 5 সকল সদস্যের ডিটেলস দেবেন, যে বিমার যদি থাকে সেটা সরকারি নাকি বেসরকারি, এবং বিমার অঙ্ক এবং কত করে প্রিমিয়াম দিচ্ছেন জমা। এবার ঘর নাম্বারে দেখতে পাচ্ছেন আয় এবং পেশা। তো কোনো সদস্যকে আয়কর বা কর প্রদান করছেন, পেশাগত কর, অর্থাৎ এক কথায় ট্যাক্স কি আপনি দিচ্ছেন, যদি দেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন, যদি ট্যাক্স না দেন নাতে টিক দেবেন। এবার পরিবারের সদস্যদের প্যান কার্ড ডিটেলস দিতে হবে যদি থাকে, তো যদি প্যান কার্ড থাকে হ্যাঁতে টিক করবেন, এবং যদি না থাকে নাতে টিক করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যদি থাকে প্যান কার্ড তাহলে নাম এবং প্যান নাম্বার কিন্তু উল্লেখ করতে হবে। তো প্রথমে যিনি পরিবারের প্রধান তার নাম এখানে দেবেন, যদি প্যান কার্ড থেকে প্যান নাম্বার দেবেন, তারপর সদস্য যিনি 1 থাকবে তার নাম, তার প্যান নাম্বার, দ্বিতীয় সদস্যের নাম, প্যান নাম্বার। যদি কোনো সদস্যের প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। একইভাবে সমস্ত সদস্যের ডিটেলস এখানে ফিল আপ করবেন। 3 নম্বরে কর্মসংস্থানের ধরন। এবারে পরিবারের প্রধান যিনি রয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি, তিনি কী ধরনের কাজ করেন, কোন পেশার সাথে যুক্ত, যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে এখানে টিক দেবেন, বেসরকারি হলে এখানে। এবং যদি কোনো অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যেমন ধরুন উদ্যোক্তা বা ব্যবসায়ী, মালিক, সেক্ষেত্রে এখানে টিক দেবেন। এবং যদি কোনো পার্ট টাইম কাজ করেন সেক্ষেত্রে এখানে দেবেন। এবং যদি কোনো কারিগর বা শিল্পী বা কৃষক সেক্ষেত্রে এখানে টিক দেবেন। এবং যদি বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক এখানে, আর যদি বেকার হয় এখানে। এছাড়া যদি অন্য কোনো কাজ করেন সেক্ষেত্রে অন্যান্যতে টিক দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন একইভাবে সদস্য 1 তিনি কী কাজ করছেন, কোন পেশার সাথে যুক্ত। একইভাবে দেখতে পাচ্ছেন সদস্য 1 তিনি কী কাজ করছেন বা কোন পেশার সাথে যুক্ত আছেন তার ডিটেলস এখানে দেবেন। দ্বিতীয় সদস্যের, একইভাবে তৃতীয় সদস্য, এরকম করে সমস্ত সদস্যের কিন্তু পেশা এখানে সিলেক্ট করবেন বা টিক দেবেন।
4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো আপনার ফ্যামিলিতে কয়জন শিক্ষিত সদস্য রয়েছেন তার এখানে ডিটেলস দেবেন, ধরুন 2 জন, তাহলে 2 লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন অশিক্ষিত। এবার অশিক্ষিত যদি কেউ থাকে আপনার ফ্যামিলিতে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন 1 জন, আর যদি না থাকে ফাঁকা লিখবেন। এরপর পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত, যদি শিক্ষিত হয় এখানে টিক দেবেন, অশিক্ষিত হলে এখানে। এবার যদি সে বা তিনি শিক্ষিত হন সেক্ষেত্রে তার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখবেন, তিনি যতদূর পড়াশোনা করেছেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে দেবেন। একই সাথে সদস্য 1, সদস্য 2, 3 এইভাবে সমস্ত সদস্যের শিক্ষাগত যোগ্যতা এখানে দেবেন। এবার 5 নম্বরে দেখতে পাচ্ছেন কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, যেমন ধরুন মন্ত্রী, সাংসদ এই ধরনের কোনো পদে আছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। এবং যদি এই পদে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তার সদস্য নাম্বার এখানে দিতে হবে, এবং সাথে প্রয়োজনীয় নথি হিসেবে বিভিন্ন ধরনের যে নথি থাকে যেমন ধরুন সেগুলো দিতে হবে, অথবা ঘোষণাপত্র দিতে হবে, সেলফ ডিক্লারেশন। 6 নম্বরে দেখতে পাচ্ছেন কোনো সদস্য কি সরকারি পেনশন পান বা পেনশনভোগী, যদি পেনশন পান হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। এবারে যিনি পেনশন পান ধরুন কেউ পাচ্ছে, সেক্ষেত্রে তার সদস্য সংখ্যা এখানে দেবেন। সদস্য সংখ্যা বলতে ওই যে সদস্য 1, 2, 3 তার মধ্যে কত নম্বরে এই ব্যক্তি রয়েছেন যিনি পেনশন পাচ্ছেন। একইভাবে উপরে যিনি 5 নম্বরেও একইভাবে যে এই সাংবিধানিক পদে যিনি রয়েছেন তার সদস্য সংখ্যা কত। তারপরে কিন্তু যিনি পেনশন পাচ্ছেন তার পেনশন স্লিপ কিন্তু দিতে হবে। এবারে আসলো যে জিএসটির অধীনে কেউ আছে, নিবন্ধিত আছেন, যদি থাকে জিএসটি নাম্বার বা জিএসটিতে নিবন্ধিত থাকেন সেক্ষেত্রে হ্যাঁ, না থাকলে দেবেন না, এবং থাকলে কিন্তু জিএসটির যে নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং পরিবারের মোট বাৎসরিক আয় কত সেটা কিন্তু এখানে অঙ্কে লিখতে হবে, কত টাকা বাৎসরিক আয়। এরপর সিএএ আবেদন, আপনার পরিবারের যদি কেউ সিএএতে আবেদন করে থাকে তার ডিটেলস দেবেন। যেমন পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি কি সিএএতে আবেদন করেছেন, প্রযোজ্য হলে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 2 নম্বরে টিক দেবেন, যদি না করে থাকেন আবেদন সেক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে টিক দেবেন। এবার যদি আবেদন করে তাহলে তার আবেদনের নাম্বার এখানে দিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার। এবার ধরুন সিএতে আবেদন করেছেন এবং আপনার সিএ সার্টিফিকেটও পেয়ে গেছেন, সেক্ষেত্রে এই 3 নম্বরে টিক দেবেন এবং এখানে সার্টিফিকেট নাম্বার দেবেন। একইভাবে সদস্য 1, 2, 3, 4 এই এমন করে সমস্ত সদস্যের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে সেটাতে টিক দেবেন। এরপরে আসলো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড, যেমন কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, তারপর শিল্পী ক্রেডিট কার্ড, তারপর মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আছে, তো এই ক্রেডিট কার্ড কি আছে। তো প্রথমেই বলা হয়েছে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার কি এইরকম কোনো ক্রেডিট কার্ড আছে, থাকলে কয়টা তার নাম্বার এখানে দেবেন, এবং সেই ক্রেডিট কার্ডের যে নাম্বার রয়েছে কার্ডের সেটা এখানে লিখে দেবেন, এবং কত তারিখে এই কার্ডটি ইস্যু করা হয়েছে এটা কিন্তু ক্রেডিট কার্ডের মধ্যেই দেখতে পারবেন, ভ্যালিডিটি দিয়ে সেখানে দেওয়া থাকে, সেই নাম্বারটা এখানে দেবেন। এবং প্রদানকারী কর্তৃপক্ষ কোন দপ্তর থেকে আপনাকে সেই ক্রেডিট কার্ডটি দেওয়া হয়েছে, যদি মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেবেন মৎস্য দপ্তর। তারপরে একইভাবে সদস্য 1, 2, 3, 4, 5 এইভাবে সকল সদস্যের ডিটেলস দেবেন। এবং যদি কোনো ক্রেডিট কার্ড না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ফাঁকা রেখে দেবেন। এরপর নিচে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন যে এসআইআর 2026, এখান থেকে কি আপনার পরিবারের কারো নাম ডিলিট হয়ে গেছে বা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, যদি ডিলিট হয়নি কোনো অসুবিধা নেই, প্রযোজ্য নয় টিক দেবেন। যদি ডিলিট হয়ে থাকে এবং ট্রাইব্যুনালে আপনি আপিল করেছেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন, এবং যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, সে যে ট্রাইব্যুনালে আপিল করার সময় যে ডিটেলসে লিখেছিলেন যে বিবরণ সেটা কিন্তু এখানে লিখতে হবে, অথবা তার জেরক্স কপি বা রিসিপ্ট কপি দিতে হবে ট্রাইব্যুনালে আপিলের। এরপরে যদি নিচে চলে আসি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সদস্য 1, তো সদস্য 1-এর কি নাম বাদ পড়েছে নাকি বিচারাধীন আছে, যদি না থাকে প্রযোজ্য নয়, এবং হ্যাঁ হলে সেম এখানে বিবরণ দিতে হবে। সদস্য 2, সদস্য 3 এমন করে সকল সদস্যের কিন্তু সিলেক্ট করবেন যেটা প্রযোজ্য হবে। এরপর দেখতে পাচ্ছেন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা ব্যক্তিগণ। এরপরে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সদস্যের যে শিশু সদস্য তাদের বিবরণ, তো আপনার পরিবারের কতজন শিশু রয়েছে যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে, তো সদস্য নাম্বার রয়েছে। এবারে শিশু সদস্য 1, এখানে আপনি আপনার যে শিশুটির নাম দিতে চাচ্ছেন সেই শিশুটির নাম উপরের যে সদস্য নাম্বার রয়েছে তার কত নাম্বারে রয়েছে, ধরুন 3 নম্বরে দিয়েছেন সেই শিশুটির নাম, তাহলে এখানে 3 লিখবেন। লেখার পর সেই শিশুটির নাম দেবেন, শিশুটি কোন শ্রেণীতে পড়ছে সেই শ্রেণী উল্লেখ করবেন, কোন বিদ্যালয়ে পড়ছে
সেটি উল্লেখ করবেন এবং বিদ্যালয়ের ধরন দেখতে পাচ্ছেন, তো সেখান থেকে এই যে সরকারি, বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য এইগুলির মধ্যে কোনটা হবে তার সামনে টিক দেবেন। সরকারি হলে প্রথমটাই টিক দেবেন, বেসরকারি হলে দ্বিতীয়টাই টিক দেবেন। একইভাবে দ্বিতীয় যদি কোনো শিশু থাকে তার ডিটেলস দেবেন, তৃতীয় থাকলে তার ডিটেলস, এইভাবে সকল শিশু সদস্যের ডিটেলস দেবেন। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এবার শিশু সদস্য 1 যিনি রয়েছেন, এই যে উপরে যে শিশু সদস্য 1 দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে শিশুটির ডিটেলস দিলেন, এই শিশুটি যদি আমরা নিচে আসি, এই শিশুটি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে কি? যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দেবেন, আর যদি টিকা করা হয়নি সেক্ষেত্রে দ্বিতীয়তে টিক দেবেন। যদি টিকাকরণ হয়ে থাকে সেক্ষেত্রে সেই টিকাকরণের যে আইডি সেটা কিন্তু দিতে হবে। যদি আইডি না থাকে সেক্ষেত্রে শেষ টিকা নেওয়ার যে তারিখ সেটা কিন্তু দেবেন। এবং যদি টিকা না নেন, কেন নেননি তার কারণ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। একইভাবে শিশু সদস্য 2, শিশু সদস্য 3 এরকম করে সমস্ত শিশু সদস্যের ডিটেলস দেবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন? এবার পরিবারের প্রধান ধরুন পিএম কিষাণ পাচ্ছে, সেক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন, বা কৃষক বন্ধু পাচ্ছে হ্যাঁতে টিক দেবেন। যদি কোনো কিছুই না পায় সেক্ষেত্রে নাতে টিক দেবেন। যদি হ্যাঁ হয় পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে প্রকল্পের নাম এইটা কিন্তু নতুন যোগ করা হয়েছে, আগে ছিল না। আগের যে প্রথমের যে ফর্ম সেখানে ছিল না, এটা পরে যুক্ত করা হয়েছে। তো এবং এই যে প্রকল্পের নাম 1, 2, 3 দেওয়া রয়েছে, কি প্রকল্প পাচ্ছে তার নামগুলো এখানে সিরিয়ালি দেবেন। যদি একটা পাই প্রথমে 1 নম্বরে দেবেন, দুটো পেলে 1, 2, তিনটে হলে 3, তো এইভাবে দেবেন। এবারে এই জিনিসটা ভালো করে একটু দেখবেন যে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। ধরুন 1 নম্বরে দিলেন পিএম কিষাণ, তো আপনি কি এখন এই পিএম কিষাণ থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? যদি চান সেক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন, আর হ্যাঁতে টিক দিলে কিন্তু আপনার পিএম কিষাণ হোক, কৃষক বন্ধু হোক, সেই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এটা কিন্তু একটু সাবধানে ফিল আপ করবেন। হয়তো অনেক ক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপ করতে দেখি যে হ্যাঁ আছে, হ্যাঁতে টিক দিয়ে দিলাম, তো এটা করবেন না। এই জায়গাটা কিন্তু ভাইটাল, তাহলে আপনার পিএম কিষাণ বা কৃষক বন্ধু বন্ধ হয়ে যাবে। এরপর নিচে একইভাবে সদস্য 1 তিনি যদি পান হ্যাঁতে টিক দেবেন, না হলে না। যদি পেয়ে থাকেন কোন প্রকল্প সেটা এখানে দেবেন। যদি সেই প্রকল্প বন্ধ করতে চান হ্যাঁতে টিক দেবেন, না চাইলে ফাঁকা রেখে দেবেন। একইভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এমন করে সকল সদস্যের এই প্রকল্পের ডিটেলসগুলো দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আসলো যে বাদ দেওয়া হলে কারণ অফিস কর্তৃক পূরণীয়। এটা কিন্তু অফিস পূরণ করবে, আপনাদের কিছু করতে হবে না। যদি আপনার ফর্মটি বাতিল করা হয় এই প্রকল্পের থেকে, তাহলে এখানে কারণ অফিসার যিনি থাকবেন তিনি লিখে দেবেন, এটা আপনাকে কিছু করতে হবে না, এটা ফাঁকা রেখে দেবেন এটা। এরপরে ঘোষণা ও সম্মতি। তো আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। এটা একটু পড়ে নেবেন ঘোষণাটা। নেওয়ার পর এখানে সম্মতিতে টিক চিহ্ন দেবেন যে আপনি সম্মত জানাচ্ছেন, এবং ফর্মটি যাচাইযোগ্য অবশ্যই যাচাই করবেন। তারপর এখানে আপনি সই করবেন, আপনার অর্থাৎ যিনি আবেদনকারী তিনি সই করবেন। তো এই ছিল ফর্ম যেটা আমাদের পূরণ করতে হবে। এরপর দেখেন এখানে দেখতে পাচ্ছেন দ্রষ্টব্য। এবারে পরিবার বলতে কি বোঝানো হয়েছে এটা একটু বলে দিয়েছে এখানে, যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি আপনারা আলাদা খাবার খেয়ে থাকেন বা রান্নাঘর আলাদা, সেক্ষেত্রে কিন্তু এক পরিবারে পড়বেন না। তো এতটুকু আমাদের পূরণ করতে হবে। এবং এন্ড অফ ফর্ম দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এটা কিন্তু এই যে ফর্ম বাকিটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য না, এটা ফাঁকা রাখবেন। এটা সমস্তটাই অফিস যেখানে জমা দিচ্ছেন যিনি ভেরিফায়ার অফিসার থাকবেন তিনি কিন্তু পূরণ করবেন, এটা আমাদের পূরণ করতে হবে না। তো এই ছিল আজকের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের বিস্তারিত আলোচনা। এর মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। এরকম আরও সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।